আসসালামু আলাইকুম। আজকে বিশ্বে স্বাগত জানাচ্ছি আমি উম্মে সুরায়া। ইরানের সঙ্গে চলমান যুদ্ধ যদি আরও 10 দিনের বেশি স্থায়ী হয় তবে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র মজুদ বিপজ্জনকভাবে কমে যেতে পারে বলে সতর্ক করেছে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের চতুর্থ দিনে পৌঁছে পেন্টাগনের উচ্চ পদস্থ কর্মকর্তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সম্ভাব্য এই ঝুঁকির বিষয়ে অবহিত করেছেন। দীর্ঘস্থায়ী সংঘাতের ফলে শুধু সমরাস্ত্রের মজুদ কমে যাওয়ার আশঙ্কাই নয়, বরং ব্যবহৃত গোলাবারুদ পুনরায় সংগ্রহ করতে যুক্তরাষ্ট্রকে বিপুল অর্থনৈতিক চাপের মুখেও পড়তে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের অস্ত্র ভান্ডার বর্তমানে ইতিহাসের অন্যতম শক্তিশালী অবস্থানে রয়েছে এবং এই মজুদ দিয়ে দীর্ঘ সময় যুদ্ধ পরিচালনা করা সম্ভব। পেন্টাগনে ফাঁস হওয়া তথ্যে বলা হয়েছে, বিশেষ করে ইন্টারসেপ্টর বা ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থার ঘাটতি সবচেয়ে বেশি প্রকট হয়ে উঠতে পারে। জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন সতর্ক করেছেন, ইসরায়েল ও ইউক্রেনকে বিপুল সামরিক সহায়তা দেওয়ার কারণে যুক্তরাষ্ট্রের নিজস্ব অস্ত্র মজুদ ইতোমধ্যেই উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। গত বছরের ইরান সংশ্লিষ্ট সামরিক উত্তেজনার সময় যুক্তরাষ্ট্র তাদের থার্ড ইন্টারসেপ্টর ব্যবস্থার প্রায় 25% ব্যবহার করে ফেলেছিল। বর্তমান সংঘাতে ইরান যেভাবে ব্যাপকভাবে ড্রোন ব্যবহার করছে তা মোকাবেলায় যে পরিমাণ ব্যয়বহুল ইন্টারসেপ্টর প্রয়োজন তার উৎপাদন হার তুলনামূলকভাবে খুবই ধীর। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইরান মাসে প্রায় 100টি ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম হলেও যুক্তরাষ্ট্র মাসে মাত্র 6 থেকে 7টি ইন্টারসেপ্টর উৎপাদন করতে পারে। যুদ্ধের আর্থিক ব্যয় নিয়েও মার্কিন প্রশাসনের ভেতরে উদ্বেগ বাড়ছে। সেন্টার ফর নিউ আমেরিকান সিকিউরিটির তথ্য অনুযায়ী একটি এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ পরিচালনায় প্রতিদিন গড়ে প্রায় $65 লাখ ব্যয় হয়। অভিযানের প্রথম 24 ঘন্টাতে যুক্তরাষ্ট্র প্রায় 77 কোটি 90 লাখ ব্যয় করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্যান হোয়ার্টন বাজেট মডেলের পরিচালক কেন্ট স্মেটার্সের পূর্বাভাস অনুযায়ী প্রেসিডেন্ট ট্রাম্পের ইঙ্গিত অনুযায়ী যদি এই যুদ্ধ কয়েক সপ্তাহ ধরে চলতে থাকে তবে যুক্তরাষ্ট্রের মোট ব্যয় $210 বিলিয়ন পর্যন্ত পৌঁছাতে পারে। ইতোমধ্যে গত এক বছরে কেবল ইসরায়েলকে সামরিক সহায়তা এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন সামরিক অভিযানে ওয়াশিংটন $30 বিলিয়ন বেশি ব্যয় করেছে। বিশেষজ্ঞদের মতে জেডিএএম কিট, যার মাধ্যমে সাধারণ বোমাকে স্মার্ট বোমায় রূপান্তর করা হয়, এবং নৌবাহিনী থেকে উৎক্ষেপণযোগ্য SM-3 ইন্টারসেপ্টরের মজুতও বর্তমানে নিম্নমুখী। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান এবং ইরানের সঙ্গে বাড়তে থাকা সামরিক উত্তেজনাকে এর অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। পেন্টাগনের প্রতিবেদনে আরো বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বর্তমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মূলত রাশিয়া বা চীনের মতো শক্তিধর প্রতিপক্ষের সঙ্গে স্বল্প সময়ের তীব্র সংঘাত মোকাবিলার জন্য পরিকল্পিত, কিন্তু ইরানের মতো দেশগুলো তুলনামূলক কম খরচের ড্রোন ও রকেটের মাধ্যমে দীর্ঘস্থায়ী হামলা চালাতে সক্ষম। ফলে ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে কম খরচের আক্রমণাত্মক প্রযুক্তির এই ভারসাম্যহীনতা দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে বিশ্লেষকদের ধারণা। মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতে অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমান মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স। দেশটিতে অবস্থিত নিজেদের একমাত্র নৌ ও বিমান ঘাঁটির নিরাপত্তা জোরদার করতেই এই পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। আমিরাতের রাজধানী আবুধাবির আল দাফরা এলাকায় অবস্থিত ফ্রান্সের সামরিক ঘাঁটি ক্যাম্প দে লা পাইক্স 2009 সালে প্রতিষ্ঠিত হয়। এই ঘাঁটিতে ফরাসি প্রতিরক্ষা বাহিনীর স্থল, নৌ ও বিমান বাহিনীর কয়েকশো সদস্য সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করছেন। মধ্যপ্রাচ্যে ফ্রান্সের সামরিক উপস্থিতির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ কৌশলগত কেন্দ্র। ফ্রান্সের টেলিভিশন চ্যানেল BFM টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে
ফরাসি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা ব্যারেট জানান, গত 1 মার্চ আমিরাতে অবস্থিত ফ্রান্সের এই সামরিক ঘাঁটিতে একটি ড্রোন হামলার ঘটনা ঘটে। হামলায় ঘাঁটির একটি হ্যাঙ্গার ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনার পরপরই প্রেসিডেন্ট ম্যাক্রো সেখানে রাফাল যুদ্ধ বিমান মোতায়েনের সিদ্ধান্ত নেন। এসব যুদ্ধ বিমানের মূল দায়িত্ব হবে ঘাঁটির আকাশ সীমা সুরক্ষিত রাখা এবং সম্ভাব্য হুমকি মোকাবিলা করা। এর পাশাপাশি মধ্যপ্রাচ্য চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ভূমধ্যসাগরে ফ্রান্সের একমাত্র বিমানবাহী রণতরী চার্লস দা গল মোতায়েনের নির্দেশও দিয়েছেন প্রেসিডেন্ট ম্যাক্রো। মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি এই ঘোষণা দেন। পূর্বে ধারণ করা সেই ভাষণটি পরে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচার করা হয়। ভাষণে ম্যাক্রো বলেন, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংকটের কারণে গুরুত্বপূর্ণ সমুদ্র পথে জাহাজ চলাচল ঝুঁকির মুখে পড়ছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক বাণিজ্য ও নৌ নিরাপত্তা নিশ্চিত করতে ফ্রান্স একটি বহুজাতিক জোট গঠনের উদ্যোগ নিয়েছে। ফরাসি প্রেসিডেন্ট আরও সতর্ক করে বলেন, হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা এবং চলমান সংঘাতের প্রভাব সুয়েজ খাল ও লোহিত সাগরের নৌ চলাচলেও চাপ তৈরি করছে। ফলে বৈশ্বিক বাণিজ্য রক্ষায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়েছে। মধ্যপ্রাচ্যের আকাশ সীমায় এক নজিরবিহীন সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইসরায়েল। চলমান অপারেশন এপিক ফিউরির 5ম দিনে ইরানের রাজধানী তেহরানের আকাশে একটি ইরানি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে ইসরায়েলের অত্যাধুনিক স্টেলথ ফাইটার জেট F-35I। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF বুধবার জানায়, এ প্রথম কোনো F-35I ফাইটার জেট আকাশপথে সরাসরি লড়াইয়ে একটি মানব চালিত বিমান ধ্বংস করার ঘটনা ঘটেছে। তাদের দাবি অনুযায়ী এটি আধুনিক স্টেলথ যুদ্ধ বিমানের ইতিহাসেও একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। ইসরায়েলি সামরিক সূত্রের তথ্য মতে, তেহরানের আকাশ সীমায় টহল দেওয়ার সময় একটি ইরানি যুদ্ধ বিমান ইসরায়েলি F-35I এর মুখোমুখি হয়। ওই বিমানটি ছিল রাশিয়ার তৈরি ইয়াক-130 প্রশিক্ষণ ও হালকা আক্রমণকারী বিমান। সংক্ষিপ্ত সময়ের আকাশ যুদ্ধের পর ইসরায়েলি পাইলট একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বিমানটিকে লক্ষ্য বস্তুতে পরিণত করেন বলে দাবি করা হয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে, এই ঘটনা মধ্যপ্রাচ্যের আকাশ যুদ্ধে দীর্ঘ বিরতির অবসান ঘটালো। এর আগে সর্বশেষ 1985 সালের 24 নভেম্বর লেবাননে সংগঠিত ওয়ার অব দ্য ক্যাম্পস চলাকালে ইসরায়েলি বিমান বাহিনী সরাসরি বিমান যুদ্ধে অংশ নিয়েছিল। সে সময় একটি ইসরায়েলি F-15 যুদ্ধ বিমান সিরিয়ার 2টি MiG-23 ভূপাতিত করেছিল। 4 দশকেরও বেশি সময় পর আবারও মধ্যপ্রাচ্যের উত্তপ্ত আকাশে দুই দেশের যুদ্ধ বিমানের সরাসরি সংঘর্ষ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে, এই ধরনের আকাশ যুদ্ধ সংঘাতকে আরও বিস্তৃত ও বিপজ্জনক পর্যায়ে নিয়ে যেতে পারে। আজকে বিশ্ব এখানে শেষ করছি। আপডেট সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন ভিডিও আউটলুক।